হ্যালো, সবাইকে ওয়েলকাম। আজকে ইকোনমিক্সের একটা ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে ব্যাংকিং। লাস্ট মনে হয় আমার ইকোনমিক্সের ভিডিওতে আমি ইনফ্লেশন নিয়ে ডিসকাস করেছিলাম। তো যারা যারা ভিডিওটা দেখোনি তারা ভিডিওটা অবশ্যই দেখে নিও। আর ব্যাংকিংয়ের জন্য অ্যাকচুয়ালি এই টপিকটা যেমন মেন্সে খুব ইম্পর্ট্যান্ট। যারা ওয়েস্ট বেঙ্গলের অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের এক্সাম দেবে বা ইউপিএসসি ইপিএফওর ক্ষেত্রে বিশেষ বিশেষ করে ইউপিএসসি ইপিএফওতে ইকোনমিক্সের যে টপিকগুলো বেশি করে আসে তার মধ্যে ব্যাংকিংয়ের থেকে অনেক কোয়েশ্চেন আসে। তারপর ব্যাংকিংয়ের যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে তো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ তাদের ক্ষেত্রে যে জিএস সেকশনটা থেকে যেটা আসে সেটা থেকে ম্যাক্সিমামটা ইকোনমিক্সের এই ব্যাংকিংয়ের পোর্শন থেকেই আসে। ইন্টারভিউতে তো ব্যাংকিংয়ের থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবেই। তো শুধু ইকোনমিক্স নিয়ে পড়ছো, 11-12 ইকোনমিক্স নিয়ে পড়ছো, তাদের জন্য ব্যাংকিংয়ের চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট। ডেলি লাইফে ব্যাংকিং সম্বন্ধে যদি আমরা একটু বেশি করে জানতে চাই তাহলে সেক্ষেত্রেও ব্যাংকিংয়ের দরকার হয়। ব্যাংকিংয়ের এই ছোটোখাটো কিছু কিছু নলেজ দরকার হয়, তা না হলে আমাদের ঠকে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যেহেতু মানি ম্যাটার, সেই জন্য এটাকে একটুভাবে যদি ভালো করে বুঝে নেওয়া যায় তো ওয়াইজলি আমরা ইনভেস্টমেন্ট বলো বা ব্যাংকিংয়ে নানা রকমের ইনভেস্টমেন্টের টোপ আসে। এখন ডিজিটালি তো অনেক রকমের ফেক কলস আমাদের কাছে আসে, সেটা ব্যাংকিং সংক্রান্তই বেশি, মানে মানি ম্যাটার রিলেটেডই বেশি থাকে। তো সেইগুলো থেকে কীভাবে বাঁচা যায়, আর তার মানে ব্যাংকিংটা কী, ব্যাংকিংয়ের অনেক রকমের মিথ আছে ব্যাংকিং নিয়ে। যেমন একটা নর্মাল মিথ, সেটা হচ্ছে সরকারি ব্যাংক আর বেসরকারি ব্যাংক, ঠিক আছে? তো কথাটা পুরোপুরি সত্য নয়, কথাটার সত্যতা আছে কিন্তু পুরোপুরি সত্য নয়। কারণ ব্যাংকিংয়ের ক্ষেত্রে গভর্নমেন্ট ব্যাংক আর নন গভর্নমেন্ট ব্যাংক এই কথাটা আসে না। ব্যাংকিংয়ের ক্ষেত্রে টার্মটা অন্য রকমের আসে। কমার্শিয়াল মানে আমরা যদি ব্যাংকিংয়ের টার্মে যাই, আমি দেখাবো ব্যাংকিংয়ের টার্মে যাই, তাহলে সেই জিনিসগুলো অন্যরকম টার্মের আসে। তো যাই হোক, আজকে ব্যাংকিংটা শুরু করব। ব্যাংকিংটা শুরু করার প্রথমে মানে ফার্স্ট লেকচার আমার যেটা হবে আজকে, ধরো ফার্স্ট পার্ট হবে। তো এই ফার্স্ট পার্টে আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের মেন যে সেন্ট্রাল ব্যাংক আছে, প্রত্যেকটা মানে কান্ট্রির একটা করে সেন্ট্রাল ব্যাংক থাকে, আর কিছু কমার্শিয়াল ব্যাংক থাকে, কিছু নন ব্যাংক কর্পোরেশন থাকে। তো এই যে কতগুলো টাইপ, কি কি ব্যাংক আছে, কত টাইপের ব্যাংক হয়, এই ধরনের এই আলোচনাগুলো আজকে শুরু করব। তো ব্যাংকিং সেক্টরটাকে যদি আমরা এইভাবে ভাগ করি তাহলে সেন্ট্রাল ব্যাংক একটা আছে, আরেকটা হচ্ছে শিডিউল্ড ব্যাংক, কিছু আছে শিডিউল্ড ব্যাংক, ঠিক আছে, আর হচ্ছে নন শিডিউল্ড ব্যাংক আছে। ফার্স্ট তো এইটুকুই জানো যে কিছু শিডিউল্ড ব্যাংক আছে, মানে গভর্নমেন্ট ব্যাংক আর নন গভর্নমেন্ট ব্যাংকিং এর মিথটা থেকে বাইরে এসে আমরা এইভাবে জানতে চেষ্টা করবো যে অ্যাকচুয়াল ব্যাংকিংটা কি সিস্টেমে আছে আমাদের ইন্ডিয়াতে, তাই না? তাহলে একটা তো সেন্ট্রাল ব্যাংক থাকবে, সেই সেন্ট্রাল ব্যাংকটা প্রত্যেকটা কান্ট্রিতেই আছে। একটা ওয়ার্ল্ড ব্যাংকও আছে আমরা জানি, তাই তো, ওয়ার্ল্ড ব্যাংকও আছে। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক যেটা, তারপরে প্রত্যেকটা কান্ট্রির একটা করে ব্যাংক। তাহলে সেই কান্ট্রির একটা করে ব্যাংক যদি হয়, আমাদের এখানে এই ক্ষেত্রে আমাদের কাছে ব্যাংকটা কি আসবে, আমাদের ব্যাংকের নাম হচ্ছে, আমাদের সেন্ট্রাল ব্যাংকের নাম কি, আরবিআই। ক্লিয়ার? কি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই। এবার এই আরবিআই এর আন্ডারে কতগুলো ব্যাংক আসে, সেই ব্যাংকগুলো কি কি না, কিছু শিডিউল্ড ব্যাংক আছে আর কিছু নন শিডিউল্ড ব্যাংক আছে। আমি এবার শিডিউল্ড ব্যাংকগুলোকে বলি। শিডিউল্ড ব্যাংকগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় এসসিবি, শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংকস। কি বলা হয়, শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংকস। ক্লিয়ার? আর নন শিডিউল্ড কোনগুলো না, নন শিডিউল্ড কোনগুলো, যেগুলো ব্যাংকিং এর মতো কাজ করে কিন্তু আরবিআই তাদেরকে ব্যাংক হওয়ার অনুমতি দেয় না। তার মধ্যে পড়ে কারা কারা, তার মধ্যে পড়ে এনবিএফসিস, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশন। ঠিক আছে, নন ব্যাংকিং কথাটা কি আছে, নন ব্যাংকিং, দ্যাট মিনস যেখানে নন ব্যাংকিং কথাটা আসবে সেখানেই মানে ব্যাংকের আরবিআই এর রেগুলেশনের বাইরে থেকে এরা কিছু কাজ করে। এবং আরবিআই তো অবশ্যই রেগুলেট করে, কিন্তু কিছু কিছু জায়গায় এদের আরবিআই বলে দিয়েছে যে এই এই জায়গাগুলো করা যাবে না, তাদেরকে বলা হয় নন ব্যাংকিং ফিনান্সিয়াল কর্পোরেশন। ক্লিয়ার হলো? তাহলে দুটো টাইপের ব্যাংক আছে, একটা হচ্ছে শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংকস, আরেকটা হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশন। এটা ক্লিয়ার হলো?
স্যার কি কি না, এসসিবি মানে শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংকের মধ্যে কি আসে? ফার্স্ট তো ধরে নাও এসবিআই, এটা কি হলো? এটা তো গভর্নমেন্ট ব্যাংক বলে জানি আমরা। না, গভর্নমেন্ট ব্যাংক বলে কিছু হয় না। কিরকম হয় ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে হোল্ড থাকে গভর্নমেন্টের, কি থাকে? হোল্ড থাকে বা শেয়ার থাকে। শেয়ার, স্টক, এইটাকে নিয়ে ডিটেলস আরেকটা আলোচনা করো, ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং হবে। তো শেয়ার, স্টক কি জিনিস সেগুলো আমরা পরে দেখব। শেয়ার থাকে, দ্যাট মিনস না এখানে গভর্নমেন্টের শেয়ার বেশি থাকে। শেয়ার বেশি থাকে মানে আমরা কন্ট্রোলিং পাওয়ার গভর্নমেন্টের কাছে থাকে। যে ব্যাংকগুলোর কন্ট্রোলিং পাওয়ার গভর্নমেন্টের কাছে থাকে সেগুলোকেই আমরা নর্মালি চলতি ভাষায় বলে দিই যে এগুলো গভর্নমেন্ট ব্যাংক। যেমন এসবিআই হয়ে গেল, পিএনবি হয়ে গেল, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে গেল, এরকম যতগুলো ন্যাশনালাইজড ব্যাংক আছে ইন্ডিয়াতে, প্রত্যেকটা ন্যাশনালাইজড ব্যাংক কি ব্যাংক? না শিডিউলড কমার্শিয়াল ব্যাংকসের মধ্যে পড়ে, এবং এদের কন্ট্রোল তো সুপ্রিম কন্ট্রোলার কে? আরবিআই। কন্ট্রোলার সবারই আরবিআই, কিন্তু এদের মধ্যে শেয়ার কার বেশি আছে? গভর্নমেন্টের। যেহেতু গভর্নমেন্টের যে কোনো কিছুতে যদি তোমার বাড়িতে তোমার মানে কথা সব থেকে বেশি চলে, তার মানে হচ্ছে তোমার বাড়িতে তোমার কন্ট্রিবিউশন তোমার সব থেকে বেশি, তোমার কথা সব থেকে বেশি চলছে মানে কি? তোমার কন্ট্রিবিউশন যদি সব থেকে বেশি হয় তাহলে তোমার বাড়িতে তোমার কথা সব থেকে বেশি চলবে। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, তাই তো? তাহলে ঠিক সেই রকমই যার কন্ট্রিবিউশন তার কথা চলবে, যার কন্ট্রিবিউশন বেশি তার কথা চলবে। এবার আমি এখানে যদি ভাগ করি, এসবিআই কে ভাগ করলাম। এসবিআই তে সাপোজ গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট যত টোটাল এসবিআই যা ক্যাপিটাল আছে, টোটাল ক্যাপিটাল আছে, মানে একটা ব্যাংক গঠন করতে গেলে টোটাল ক্যাপিটাল একটা দরকার হয়। যে কোনো কোম্পানি বলো, বিজনেস বলো, যা কিছু বলো, শুরু করতে গেলে একটা টোটাল ক্যাপিটালের দরকার হয়। তো সেই ক্যাপিটালের মধ্যে গভর্নমেন্টের এখানে ক্যাপিটাল রয়েছে সাপোজ 60%, আর বাকি সবার ক্যাপিটাল রয়েছে 40%। তাহলে এখানে ক্যাপিটাল কার বেশি? গভর্নমেন্টের বেশি। তাহলে সেইখানে গভর্নমেন্টের চলবেও বেশি। সুতরাং গভর্নমেন্ট যেহেতু চলবে, তো গভর্নমেন্ট চালাবে ব্যাংকগুলোকে, গভর্নমেন্টের দ্বারা ব্যাংকগুলো ম্যানেজমেন্ট চলবে কিসের দ্বারা? গভর্নমেন্টের দ্বারা চলবে। তাহলে এই হচ্ছে এখানকার ভাগ, মানে শিডিউলড কমার্শিয়াল ব্যাংকসের এই হচ্ছে ডিফারেন্স। এবার এর সঙ্গে আইসিআইসিআই ব্যাংকের কি ডিফারেন্স? নাম শুনেছো সবাই নিশ্চয়ই, এইচডিএফসি ব্যাংকের নাম শুনেছো, অ্যাক্সিস ব্যাংকের নাম শুনেছো। এগুলোর কি ডিফারেন্স? না এগুলো প্রাইভেট কোম্পানি বলা হয়, প্রাইভেট ব্যাংক বলা হয় এগুলোকে। হ্যাঁ, প্রাইভেট ব্যাংক বলা তো হয়, কিন্তু কেন বলা হবে? একেও গভর্নমেন্ট করছে, একেও কে গভর্ন করছে? আরবিআই। আরবিআই এর মানে আরবিআই এর কোনো আদেশ ছাড়া কিছু করতে পারবে না আর এও যা কিছু গভর্ন করবে সব আরবিআই করবে। সেন্ট্রালি গভর্ন কে করছে? আরবিআই করছে এদেরকে, ঠিক আছে? কিন্তু এর মধ্যে পার্থক্যটা কি? তফাৎটা কোথায়? এই দুটো জিনিসের মধ্যে তফাৎটা কোথায়? এসবিআই আর আইসিআইসিআই এর তফাৎটা কোথায়? না এই যে এখানে বললাম যে গভর্নমেন্ট এখানে 60% শেয়ার গভর্নমেন্টের রয়েছে, আর বাকি প্রাইভেট ওনার্সদের 40% শেয়ার রয়েছে। ঠিক এখানে উল্টোটা হয়, প্রাইভেট ওনার্সদের কাছে 60% শেয়ার রয়েছে, আর গভর্নমেন্টের কাছে সাপোজ 20% বা 10% বা ধরো নেই, এরকম। তাহলে এই ধরনের ব্যাংকগুলোকে বলা হবে প্রাইভেট ওন্ড ব্যাংক। কিন্তু প্রত্যেকটা প্রাইভেট ওন্ড ব্যাংক বলা হয় না, প্রত্যেকটা সবগুলোকেই বলা হয় শিডিউলড কমার্শিয়াল ব্যাংকস। কি বলা হয়? শিডিউলড কমার্শিয়াল ব্যাংকস। এবার আসি এনবিএফসিতে। এনবিএফসি বললাম নন ব্যাংকিং ফিনান্সিয়াল কর্পোরেশন, মানে যে ব্যাংকগুলো আরবিআই এর দ্বারা রেগুলেট তো হচ্ছে এবং কোম্পানিজ অ্যাক্টে রেজিস্টার্ডও আছে, কিন্তু একটাই সমস্যা আছে, সেটা হচ্ছে এই ব্যাংকগুলোতে কি হয়, এদের কিছু কিছু জায়গায় এরা ব্যাংকের মতো ফেসিলিটি পায় না। যেমন টাকা ডিপোজিট তুমি করতে যাবে ডিরেক্টলি, উইথড্রর ফেসিলিটি বা টাইম ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এই সবগুলো কিছু কিছু জায়গায় করা যায় না। কিছু এনবিএফসি এখানেও আছে, যেখানে ডিপোজিট এইগুলো হয়, ডিপোজিট উইথড্রল এগুলো হয়। যেমন আমাদের মুথুট ফিনান্স কর্পোরেশন আছে, আমাদের শ্রীরাম ফাইন্যান্স লিমিটেড আছে। এরা কি করতে পারে? এরা নন ব্যাংকিং ফিনান্সিয়াল কর্পোরেশন হয়েও ডিপোজিট করতে পারে, মানে লোকের ডিপোজিট নিতে পারে, এফডি নিতে পারে, এফডি করাতে পারে, ঠিক আছে? তো টাইম ডিপোজিট বা যত ধরনের ব্যাংকে যেরকম ডিপোজিটের ফ্যাসিলিটি আছে, এদেরও কিছু কিছু নন এনবিএফসিতেও ফ্যাসিলিটি আছে। কিন্তু
তা সত্ত্বেও এরা এনবিএফসি, কারণ এরা চেক ইস্যু করতে পারে না, এদের পেমেন্ট সিস্টেম বা যেমন আমরা ব্যাংকে গিয়ে লাইন দিয়ে টাকা তুলি, আর নর্মাল সেন্সে ব্যাংকে গিয়ে লাইন দিয়ে টাকা তুললাম, ব্যাংকে গিয়ে চেক জমা দিলাম, টাকা পেয়ে গেলাম, এই সব ধরনের যে প্রোফর্মাগুলো আছে সেই সব জিনিসগুলো তোমরা এদের এনবিএফসিতে গিয়ে পাবে না। এনবিএফসিতে এরকমভাবে হয় না। কিছু কিছু এরকমও ব্যাংক আছে আমাদের কাছে আমরা এখন দেখেছি রিসেন্টলি, যেগুলোকে পেমেন্টস ব্যাংক বলা হয়, যেমন এয়ারটেল আছে, পেটিএম আছে, তাই না? এয়ারটেল, পেটিএম, তারপর তোমার জিওর আছে, রিলায়েন্সের আছে, জিও আছে। তো এরা কি করে, এরা হচ্ছে পেমেন্টস ব্যাংক, এরা ডিপোজিট সবকিছু রাখতে পারে, ডিপোজিট তোমার কাছে রাখতে পারবে, কিন্তু এদের আবার অন্য ফ্যাসিলিটি নেই, এরা এফডি করতে পারবে না, টাইম ডিপোজিট রাখতে পারবে না, ডিমান্ড ডিপোজিট রাখতে পারবে না, অন্য কিছু কাজ করতে পারবে না। তো এই ধরনের ডিফারেন্সটা থাকে এসসিবির মধ্যে, শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংকসের মধ্যে আর এদের মধ্যে। কিন্তু এরা লোন ফোন কিন্তু সমস্ত কিছু দিতে পারে, বিজনেস লোন, পার্সোনাল লোন, সমস্ত কিছু দিতে পারে। ব্যাংকের আদার্স যে পার্টগুলো আছে সেই পার্টগুলো তারা করতে পারে, কিন্তু এই যে ডিপোজিট, উইথড্র, চেক ইস্যু, এই ধরনের নর্মাল যে ব্যাংকের পাবলিক ডিলিংস যেগুলো, সেগুলো ম্যাক্সিমাম জায়গায় তাদের কাছে অবস্ট্যাকেল থাকে, বা সেগুলো তাদের করতে দেয় না কে, আরবিআই তাদেরকে করতে দেয় না। এই হচ্ছে এই দু ধরনের ব্যাংকের মধ্যে ডিফারেন্স। এবার আমরা আসি আরবিআই তাহলে কি কাজ, আরবিআই এর কাজটা কি। ফার্স্টেই দেখবো আমরা আরবিআই কে ধরবো, তারপরে আমরা আস্তে আস্তে সব ব্যাংকগুলোকে ধরবো, চেপে ধরবো। আরবিআই এর ফাংশন কি? ফার্স্ট হচ্ছে আরবিআই কোথা থেকে আসলো, দেখো 1935 আরবিআই এর ফার্স্ট যে মানে সেন্ট্রাল ব্যাংক, ইন্ডিয়াতে সেন্ট্রাল ব্যাংকের যেটা প্রথম সেন্ট্রাল ব্যাংক, সেটা হচ্ছে 1935-এ এস্টাবলিশ হয় কোথায়, ক্যালকাটায়। প্রথমে এটা প্রাইভেট ওনারশিপ ছিল এবং গভর্নমেন্টের ব্যাংক হিসাবে, গভর্নমেন্ট টাকা রাখবে, সেই জন্য একটা ব্যাংক দরকার সেন্ট্রালি সারা ভারতবর্ষ জুড়ে, সেই জন্য এই ব্যাংকটাকে তৈরি করা হয়েছিল 1935-এ। তারপর এপ্রিল মাসে 1935-এর এপ্রিল, এই কোয়েশ্চেনটা মাঝে মাঝে আসে, কোয়েশ্চেনটা ভালো করে দেখে নেবে। 1935 এপ্রিল কোন অ্যাক্টের দ্বারা? 1934-এ একটা ব্যাংকিং অ্যাক্ট এসেছিল, সেই ব্যাংকিং অ্যাক্টের আন্ডারে 1935-এর এপ্রিল মাসে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ক্যালকাটায় স্থাপিত হয়। পরে সেটাকে এখান থেকে 1937-এ কোথায় নিয়ে যাওয়া হয়, বম্বেতে নিয়ে যাওয়া হয়। কোথায়? বম্বেতে ট্রান্সফার করা হয় 1937-এ। তারপর আস্তে আস্তে যখন ব্যাংক গভর্নমেন্টের মনে হয় যে না, এই ধরনের একটা ব্যাংক সারা, এটা শুধু তখন ভারতবর্ষ বলে নয়, তখন সারা পৃথিবী জুড়ে এরকম একটা ইয়ে এসেছিল যে প্রত্যেকটা দেশের কাছে একটা সেন্ট্রাল ব্যাংক হওয়া উচিত, এবং সেই ব্যাংকটা অ্যাজ এ গভর্নমেন্টের ব্যাংকার হিসেবে তো অবশ্যই কাজ করবে। তাছাড়াও গভর্নমেন্টের যেগুলো ইকোনমিক পলিসি আছে, মনিটারি পলিসি আছে, এই সমস্ত কিছু নিয়ে তারা মাথা ঘামাবে, এবং সেই ধরনের একটা ইনস্টিটিউশন দরকার। সেই জন্য ওই টাইমটাতে সব দেশেই একটা করে সেন্ট্রাল ব্যাংক এস্টাবলিশ হয়। ঠিক সেই রকমই ইন্ডিয়াতেও এই ব্যাংকটাকেই, যে সেন্ট্রালি ব্যাংক ছিল, সেই ব্যাংকটাকেই কনভার্ট করে দেওয়া হয় গভর্নমেন্টের ব্যাংক হিসাবে, বা গভর্নমেন্টের পার্মানেন্ট ন্যাশনালাইজড ব্যাংকার হিসাবে এটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়। ন্যাশনালাইজড ব্যাংকার হিসাবে এটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হয় কত সালে? 1949 সালে, 1949। এটা হচ্ছে আরবিআই এর সংক্ষিপ্ত একটা ইতিহাস। তো এই হচ্ছে ন্যাশনালাইজ হলো ব্যাংকের, আরবিআই এর ন্যাশনালাইজেশন হলো। এবার আরবিআই তাহলে কি কাজ করবে? এবার গভর্নমেন্টের হয়ে ও আরবিআই কাজ করবে। কি গভর্নমেন্ট যা বলে দেবে সেই কাজগুলো ও করতে থাকবে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখা দরকার, আরবিআই মানেই গভর্নমেন্ট, আরবিআইও গভর্নমেন্টের ব্যাংক নয়, ঠিক আছে? কোনো কিছুই ব্যাংকিং প্রতিষ্ঠান, যত ভারতবর্ষে ব্যাংকিং প্রতিষ্ঠান আছে, সবই যে হোলসেলভাবে এরকম বলে দেওয়া হয় যে, বিশেষ করে চাকরির ক্ষেত্রে আমি দেখি যে সরকারি ব্যাংকে চাকরি করি, না, সেটা নয়। শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংকস, এবং এটা সেন্ট্রাল ব্যাংক, এটাও সরকারি নয়, এটা তো অটোনমাস বডি। আরবিআই হচ্ছে অটোনমাস বডি মানে হচ্ছে স্বতন্ত্র বডি। আরবিআই এর কোনো ব্যাংকের, দেখবে ব্যাংকের একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, যে ব্যাংকের পে স্কেল, যারা ব্যাংকে চাকরি করছো বা যারা চাকরি করবে ভাবছো, তারা দেখে নিও যে ব্যাংকের পে স্কেল আর সেন্ট্রাল গভর্নমেন্টের পে স্কেল আলাদা হয়। কিন্তু ব্যাংকের স্যালারি আলাদা হয়, ব্যাংকের ছুটি আলাদা হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে সমস্ত কিছু আলাদা হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে আরবিআই অটোনমাস বডি, আরবিআই অন্য সমস্ত শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংকসগুলোকে সব আরবিআই কন্ট্রোল করে, ঠিক আছে? তো সেই জন্য, এবং যেহেতু আরবিআই সবকে কন্ট্রোল করছে, সেহেতু
এসবিআইতে আর একটা প্রাইভেট ব্যাংকের যা মোটামুটি স্ট্রাকচার হওয়ার কথা সব কিছুই স্যালারি স্ট্রাকচার বা এগুলো হওয়া উচিত, কিন্তু প্রাইভেট ব্যাংকে কিছু কিছু জায়গায় দেয় না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ছুটি ছাটা হেনাতানা এগুলো সব একই রকমের থাকে। তো আরবিআই নিজে অটোনমাস বডি, সে গভর্নমেন্টের হয়ে কাজ করে দেবে ঠিক আছে, কিন্তু তার সমস্ত নিজের অটোনমাস বডি মানে হচ্ছে স্বতন্ত্র একটা সত্তা, যেটা নিজের মতো কাজ করে এবং গভর্নমেন্ট তার উপরে প্রেশার ক্রিয়েট করতে পারে না। গভর্নমেন্ট তার উপরে কোনো প্রেশার ক্রিয়েট করতে পারে না, এবং তার উপরে প্রেশার ক্রিয়েট করতে গেলে তার জন্য আলাদা পার্লামেন্টে বিল আনতে হবে, তার জন্য আলাদা পার্লামেন্টে জানাতে হবে যে আমি আরবিআইকে ধরো সাপোজ আজকে আরবিআই এর কোনো পলিসি চেঞ্জ করতে হচ্ছে বা কিছু করতে হচ্ছে, গভর্নমেন্ট ডাইরেক্ট এসে পলিসি চেঞ্জ করে দিতে পারবে না। কে চেঞ্জ করবে? আরবিআই যে গভর্নর আছে তিনি চেঞ্জ করবেন। ক্লিয়ার? তাছাড়া বাদ বাকি কারো ক্ষমতা নেই যে এটাকে গভর্নমেন্টের ক্ষমতা, মানে প্রাইম মিনিস্টার এসে উড়ে বসলো যে না আমি আজকে আরবিআই এর এই পলিসিটা চেঞ্জ করব, এটা আমার ব্যাংক, এটা হয় না। ঠিক আছে? তো যেহেতু এটা একটা অটোনমাস বডি, এর যে গভর্নিং বডি আছে, এর যে গভর্নর থাকবে, আরবিআই এর যে গভর্নর থাকবে, তিনি সমস্ত কিছু ডিসাইড করবে। তার আন্ডারে যেসব কমিটি রয়েছে সেই সব কমিটিগুলো বিভিন্ন ইকোনমিক পলিসি, বিভিন্ন ব্যাংকিং পলিসি এগুলো আনবে, এবং তারাই এই কমার্শিয়াল শিডিউল ব্যাংকগুলোকে তারাই পরিচালনা করবে। এটা হচ্ছে নর্মাল আরবিআই এর একটা ফাংশন। ঠিক আছে? তো এবার এটা ইতিহাস গেল, এবার কি কি ফাংশন করে, গভর্নমেন্টের হয়ে কি কি কাজ করে। গভর্নমেন্টের হয়ে এর কাজ কি? ফার্স্ট তো আমাদের ইন্ডিয়াতে ফার্স্ট মনিটারি অথরিটি হচ্ছে কে? মনিটারি অথরিটি কে? আরবিআই। মনিটারি অথরিটি মানে যে আমাদের দেশে কত টাকা মানে মার্কেটে ছাড়া হবে, কত টাকা মার্কেট থেকে তুলে নেওয়া হবে, কেন এরকম হয়, কত টাকা মার্কেটে ছাড়া হবে, দ্যাট মিনস কি সারা ভারতবর্ষে একটা ইকোনমি কাজ করে। তো ইনফ্লেশন ডিফ্লেশন যখন বুঝিয়েছি তখন দেখবে ইনফ্লেশন বেশি হয়ে গেলে কি হয়, ইনফ্লেশন বেশি হয়ে গেলে মানুষের কাছে টাকা বেশি চলে আসে, তখন এই মনিটারি অথরিটি আরবিআই কি করে, টাকা মার্কেট থেকে উইথড্র করে। আবার যখন ডিফ্লেশনের টাইম আসে তখন মার্কেটে ইম্পোজ করে টাকা। এই যে টোটাল খেলাটা চলে, এই খেলাটা মনিটারি পলিসি, মানে এটাকে মনিটারি পলিসি বলা হয়। মনিটারি অথরিটি মানে মনিটারি পলিসি চেক করার জন্য যে অথরিটি থাকবে সেটা হচ্ছে আরবিআই। আমাদের দেশের ইকোনমিকে চালানোর জন্য কতটা টাকার প্রয়োজন, কতটা টাকা রাখতে হবে, সেটা ডিসাইড করে দেবে কে? করে দেবে আরবিআই। এবং এই আরবিআই ডিসাইড করার পরে সেই টাকাটাই মার্কেটে চলবে, এবং এটা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে হয়। কি কি পদ্ধতি আছে সেটা আমি অবশ্যই ডিসকাস করব। তো মনিটারি অথরিটি ফার্স্ট গেল। সেকেন্ড হচ্ছে কারেন্সি ইস্যুয়ার। এটা একটা ইম্পর্টেন্ট। কারেন্সি মানে আমাদের দেশে কি কারেন্সি চলবে। মাঝে আমরা দেখেছিলাম যে 500 টাকার নোটগুলো সব হাওয়া হয়ে গেছে, হঠাৎ করে 2000 টাকার নোট, নতুন 500 টাকার নোট, নতুন 10 টাকার নোট, নতুন 20 টাকার নোট সব চলে এসছে। কে করেছে? এগুলো যে ছাপানোর কাজ করেছে, কারেন্সিগুলোকে যে ইস্যু করেছে, গভর্নমেন্টের পলিসি কী ছিল? গভর্নমেন্ট মোদিজি আমাদের এসে বলে দিয়ে গেছিল যে আমি 500 টাকার নোট উইথড্র করে নিচ্ছি। এটা শুধু গভর্নমেন্টের এই বলাটা কাজ, তার পলিসি এটা যে আমি 500 টাকার নোট উইথড্র করবো। এবার সেটা কার কাছে যাবে? সেটা যাবে আরবিআই এর কাছে। আরবিআই তখন কি করবে? আরবিআই সেই পলিসিটাকে অ্যাডপ্ট করবে, অ্যাডপ্ট করার পরে তারপরে আরবিআই এর কাজ শুরু করবে। কীরকমভাবে কাজ শুরু করবে? যেরকম আমরা দেখেছি, আরবিআই বিভিন্ন ব্যাংকের মাধ্যমে একটা শিডিউল ব্যাংকগুলোকে বলে দিল যে আজকের থেকে 500 টাকার নোট চলবে না, তোমরা যত মার্কেটে 500 টাকার নোট আছে সব তোমরা তোমাদের ব্যাংকে জমা নাও। আর আমি এদিক থেকে কী করছি? আমি এদিক থেকে নোট ইস্যু করা শুরু করছি, নতুন নোট। কারণ টাকা উঠে গেলে মার্কেট থেকে নতুন টাকা তো আনতে হবে মার্কেটে। তো আরবিআই ওখানে সঙ্গে সঙ্গে কী করা শুরু করলো, তখন ওই সময় দেখবে একটা হ্যাপাজার্ড হয়েছিল যে টাকা পাওয়া যাচ্ছে না, টাকার মানে তাড়াতাড়ি টাকার রং কোনোটার পড়েছে, কোনোটার পয়েন্ট নিয়ে মনে হচ্ছিল যেন নকল টাকা বা কিছু। এই ধরনের জিনিসগুলো কেন হয়? তখন তাড়াহুড়ো করে ওই 2000 টাকার আর 500 টাকার নোট ছাপানো হয়েছিল বলে 1000 টাকার 500 টাকা তুলে নেওয়া হয়েছিল। তো 2000 টাকার নোট আর 500 টাকার নোট ছাপানো হয়েছিল বলে ওই ধরনের সমস্যাগুলো হয়েছিল। তো এই ধরনের কাজগুলো যখন কে করবে? করবে হচ্ছে আরবিআই। দুটো সংস্থা করে। একটা হচ্ছে যত পেপার নোটস আছে, পেপার কারেন্সি মানে হচ্ছে আমাদের কাছে যে নোটগুলো আমাদের ব্যাগে থাকে করা 500 টাকা, 100 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকা, সেগুলো হচ্ছে নোট কারেন্সি। সেগুলো কি বলা হয়? কারেন্সি নোট। তো এই কারেন্সি নোট আরবিআই ইস্যু করে। আর যে কয়েনগুলো আছে এই কয়েনগুলো কিন্তু আরবিআই ইস্যু করে না। কয়েনগুলো কারা ইস্যু করে? কয়েনগুলো ইস্যু করে ভারতের মিন্ট, মানে
যেগুলো ছাপাখানা আছে, আমাদের কলকাতায় দেখবে কলকাতায় আছে ছাপাখানা, সেই মিন্ট থেকে সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডাইরেক্ট সেইখানে, সেটা কমপ্লিট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ছাপাখানা। এটাকে তোমরা বলতে পারো যে পিওরলি গভর্নমেন্ট কোম্পানি, যেটা মিন্ট আছে সেই মিন্টগুলো, ঠিক আছে, তো আরবিআই নয়। তাহলে আরবিআই এর কাজ হচ্ছে কারেন্সি নোট, অনলি নোট ইস্যু করা। ব্যাংক অফ ব্যাংকার্স, ব্যাংক অফ ব্যাংকার্স, এটাকে সেন্ট্রাল ব্যাংকও বলতে পারো বা ব্যাংক অফ ব্যাংকার্স, মানে যতগুলো যে এসবিআই ফার্স্টেই বলে দিয়েছি এর ফাংশনটার, এর ডিটেলস আলোচনা করে দিয়েছি ফার্স্টে। কীরকম এসসিবি গুলো যেগুলো আছে, শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংকস, আর এনবিএফসি দুটো বলেছিলাম। তো এইগুলোকে কন্ট্রোল করা, তাদেরকে মানে সেইগুলোর মানে কন্ট্রোলিং পাওয়ার থাকবে। তারপর কি কি কাজ তারা করবে, কতটা টাকা তাদেরকে দেওয়া হবে, কতটা টাকা তাদের কাছ থেকে তুলে নেওয়া হবে, ঠিক আছে, তো টাইম টু টাইম তাদেরকে কি কি পলিসি দেওয়া হবে, ইন্টারেস্ট রেট কি হবে না হবে, শিডিউল কমার্শিয়াল ব্যাংক সেটা ঠিক করে দেবে এরা, লোন দিতে গেলে কি রেট হবে সেটা ঠিক করে দেবে এরা, সমস্ত কিছু যা যা কন্ট্রোলিং পার্ট আছে সমস্ত কন্ট্রোলিং পার্টটা কার কাছে থাকে, না থাকে আরবিআই এর কাছে। সেই জন্য একে বলা হয় ব্যাংক অফ দ্য ব্যাংকার্স। কি বলা হয়? ব্যাংক অফ দ্য ব্যাংকার্স বলা হয়, তার কারণ এর কাছে সমস্ত কন্ট্রোলিং পাওয়ার থাকে শিডিউল কমার্শিয়াল ব্যাংকসের এবং এনবিএফসি। ব্যাংকার্স অফ গভর্নমেন্ট, এই গভর্নমেন্টেরও ব্যাংকার, গভর্নমেন্ট যত টাকা পয়সা সব এর কাছে রেখে দেয়। গভর্নমেন্টের যখন কোনো পলিসির দরকার হয়, যখন কোনো টাকা পয়সার ইমার্জেন্সি দরকার হয়, এর কাছ থেকে টাকা পয়সা ধার নিচ্ছে, ঠিক আছে না। তারপর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলে আমরা একটা জিনিস জানি, ওয়ার্ল্ড ব্যাংক তো আগেই বললাম, ওয়ার্ল্ড ব্যাংক এদের কাছে, এই দুটো সংস্থার কাছে রিপ্রেজেন্টেটিভ হয়ে কে যায় না, আমাদের এই আরবিআই এর লোক যায়, আরবিআই যায়। তাহলে এই ধরনের কাজগুলো গভর্নমেন্টের হয়ে কাজ করে বলে একে বলা হয় ব্যাংকার্স অফ গভর্নমেন্ট। কি বলা হয়? ব্যাংকার্স অফ গভর্নমেন্ট হলো। তারপর ম্যানেজার বলতে পারো অথবা কন্ট্রোলার বলতে পারো অফ ফরেন এক্সচেঞ্জ। কি? ফরেন এক্সচেঞ্জ। আমাদের কান্ট্রিতে ফরেন এক্সচেঞ্জ কিরকম ভাবে রেগুলেট করা হবে? ফরেন এক্সচেঞ্জ দ্যাট মিনস, এটাকে বলে রাখা হয়, ঠিক আছে, একে সংক্ষেপে বলে ফোরেক্স। কি বলে? ফোরেক্স। কথাটা শুনবে হয়তো, ফোরেক্স ফোরেক্স ফোরেক্স, ফরেন এক্সচেঞ্জ। সেটা কি কাজ? ফরেন এক্সচেঞ্জ কোথায় কাজে লাগে না, আমাদের দেশের সঙ্গে বাইরের দেশের মুদ্রা বিনিময় যখন হয়, সেই যে মুদ্রা বিনিময়ে কিভাবে হবে, মানে সাপোজ ধরো আমাদের ডলারের সঙ্গে এখন ইন্ডিয়ান রুপি 84-85 এর কাছাকাছি ঘোরাফেরা করছে, ঠিক আছে, তো এই যে রেটটা, এই রেটটা মানে ডিসিশন তো ইন্টারন্যাশনালি হয়, মানে কার কি ভ্যালুয়েশন হলো ইকোনমির উপর ডিপেন্ড করে ভ্যালুয়েশনটা হলো। এবারে যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এই যে ফরেন এক্সচেঞ্জ, এই মুদ্রার রিজার্ভ কতটা রাখতে হবে আমাদের ইন্ডিয়াতে, তারপরে আলাদা যেসব ফরেন মানে যেগুলোতে ওয়ার্ল্ড ইকোনমি মাপা হয়, যেমন গোল্ড রিজার্ভ কতটা রাখতে হবে, অন্য কোনো পেট্রোল রিজার্ভ কি আছে না আছে, এই দুটোই মেনলি অল ওভার ইন্ডিয়াতে চলে, মানে গোল্ড আর পেট্রোল। তো এদের রিজার্ভ কি কি রাখতে হবে, ফরেন এক্সচেঞ্জের নীতি কি হবে, আমাদের ফরেন এক্সচেঞ্জের নীতি কি হবে, এই সবগুলো কন্ট্রোল করে কে, ম্যানেজ করে কে, সে হচ্ছে কমপ্লিট আরবিআই করে, ঠিক আছে। এই গভর্নমেন্ট এই জিনিসগুলোকে কে কন্ট্রোল করে, কে হ্যান্ডেল করে, অ্যাকচুয়ালি কন্ট্রোল করা, হ্যান্ডেল করা, ম্যানেজ করা, সমস্ত কিছু কে করে, তার কাজ হচ্ছে আরবিআই এর, ঠিক আছে। এই ধরনের কাজগুলো করে। আর কি কাজ করে? ফার্স্টেই বললাম এখন কতগুলো পেমেন্টস ব্যাংক হয়েছে, সেই পেমেন্ট ব্যাংকগুলোকে রেগুলেটর অ্যান্ড ম্যানেজার অফ পেমেন্ট ব্যাংকস। পেমেন্ট ব্যাংকস যেমন বললাম পেটিএম, তারপর এয়ারটেল, জিও, হ্যাঁ, এগুলো তো সব পেমেন্ট ব্যাংকস, তাই তো। ফোন পে আছে, আরো কত কি, গুগল পে আছে। এই পেমেন্ট ব্যাংকগুলোকে কন্ট্রোল করার দায়িত্ব কার? আরবিআই এর। পেমেন্ট ব্যাংকসগুলোর কি কি লিমিটেশনের মধ্যে থাকবে, পাবলিকের জন্য এরা কতদূর কাজ করবে, এদের থেকে পাবলিক চিট হলে বা কোনো কিছু হলে কে দায়িত্ব নেবে? আরবিআই। তাহলে এদের হয়ে কাজ করবে কে? এদের রেগুলেট করবে,
এদেরকে কন্ট্রোল করবে কে করবে? আরবিআই করবে। তার মানে একটা জিনিস বুঝতে পারছো যে আমরা যদি সব জায়গায় ব্যর্থ হই তাহলে আমরা একটা জায়গায় অন্তত পজিশনে আছি যেখানে আমরা গেলে হয়তো কিছুটা রেহাই পাবো। ধরো কোনো হয় না, কিন্তু তাও বলছি, কোনো ব্যাংক দেউলিয়া হয়ে গেল, মানে ব্যাংক বললো আজকে সাপোজ এসবিআইতে টাকা আছে, এসবিআই বললো যে আমি কারো টাকা দেবো না, আমি দেউলিয়া হয়ে গেছি, আমার সব টাকা, আমার কোনো টাকা নেই, বা এমনিই বলছে টাকা থাকলেও থাকার পরেও বলছে যে আমি কারো কোনো যত ইনভেস্টমেন্ট আছে আমার কাছে আমি কাউকে কোনো টাকা দেবো না। তাহলে আমরা সাধারণ গ্রাহক হিসাবে আমরা কার দ্বারস্থ হব? আগে গভর্নমেন্টের দ্বারস্থ হব না আগে আরবিআই দ্বারস্থ হব? আগে আরবিআই দ্বারস্থ হব। আরবিআই যদি কিছু না করে, এই জায়গায় কোনো হস্তক্ষেপ না করে, তারপরে আমরা কার কাছে যাব? তারপরে আমরা গভর্নমেন্টের কাছে যাব। ঠিক আছে, তখন গভর্নমেন্টের কাছে যাবো, দ্যাট মিনস সুপ্রিম কোর্টে যাবো, আইন আদালত হেনাদানা এইসব করবো। কিন্তু ফার্স্টে আমরা কোথায় যাব? ফার্স্টে গিয়ে কার কাছে বিচার চাইবো? সেটা হচ্ছে আরবিআই, যে আমাদের এই কন্ডিশন, আমাদের টাকা পয়সা ফেরত দেওয়া হোক। আরবিআই তখন কি করবে? আরবিআই এর কাছে একটা রিজার্ভ টাকা থাকে, এসএলআর বা সিআরআর বলে সেটাকে, একটা রিজার্ভ টাকা আরবিআই কিছু টাকা রিজার্ভ রেখে দেয়। কোনো ব্যাংক যখন গঠন হয় তার জন্য আরবিআই রিজার্ভ কিছু টাকা রেখে দেয়, সেগুলোকে এসএলআর বা সিআরআর বলে। আমি নেক্সট ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেই টাকার থেকে আমাদেরকে টাকা দেবে, আর কিন্তু সব টাকা কি দেবে? দেবে না, তার জন্য পলিসিও আছে, যে কত টাকা দেওয়া হবে না হবে সেটাও পলিসি আছে। ঠিক আছে, তো এই হচ্ছে এদের রেগুলেট করছে। কিছু ডেভেলপমেন্টাল ফাংশন, আদার্স ফাংশনের মধ্যে যদি যাই, কিছু ডেভেলপমেন্টাল ফাংশন আছে, ডেভেলপমেন্টাল ফাংশন। তারপর আছে কিছু ওটাকে বলা হয় প্রমোশনাল ফাংশন, এগুলো নতুন অ্যাডেড হয়েছে, প্রমোশনাল ফাংশন। কিরকম এইগুলো ডেভেলপমেন্টাল ফাংশন বলতে, ধরো কোনো হাউজিং ফিনান্স কর্পোরেশন নতুন তৈরি হচ্ছে, বা আরবিআইয়েরই কিছু একটা পার্ট তৈরি হচ্ছে হাউজিং ফিনান্সের উপরে, একটা পার্ট তৈরি হচ্ছে পেমেন্ট ব্যাংকসের উপরে। এরকম করে সারা দেশের ইকোনমিতে কি দরকার এখন, সেরকম দরকার বুঝে যদি কোনো ডেভেলপমেন্টাল ফাংশন, যদি কোনো ডেভেলপমেন্টাল কাজের দরকার হয়, সেটা কে করবে? তার দায়িত্বকার, মানে ব্যাংকিং সেক্টরে যদি কোনো ডেভেলপমেন্টাল কাজের দরকার হয়, সেটা দায়িত্বকার আরবিআই এর। প্রমোশনাল ফাংশন, দ্যাট মিনস মানুষ চিটের হচ্ছে এত জায়গার থেকে, এত ফ্রড, এত সব কিছু, এগুলোর প্রমোশন করবে কে? এগুলোর থেকে বাঁচার জন্য প্রমোশন করবে কে? আরবিআই। দেখবে প্রত্যেকটা ব্যাংকে গেলে, যখন আমরা ব্যাংকে যাই, তখন দেখবে যে আরবিআই এর গাইডলাইন্স লিখে রেখেছে। কেন আরবিআই গাইডলাইন্স লিখে রেখেছে? যাতে আমরা সাধারণ গ্রাহক যারা, তারা কোনো রকমভাবে ব্যাংকের থেকে প্রতারিত না হই, ব্যাংক যাতে কোনোভাবে আমাদেরকে প্রতারিত না করতে পারে, তাই তো? তাহলে সেই জন্য আরবিআই এর গাইডলাইন্স লেখা রয়েছে। এবং আরবিআই এর গাইডলাইন্স কেন লেখা রয়েছে? যে ব্যাংকের এইসব করার দায়িত্ব, ব্যাংক যদি এগুলো না করে তাহলে আমরা কার কাছে যেতে পারবো? আরবিআই এর কাছে যেতে পারবো, আরবিআইকে কমপ্লেন করতে পারবো। আরবিআই মেল করো বা চিঠি লেখো বা যা কিছু করো, আরবিআই সেখানে ইয়েও থাকে, একটা কল করেও তোমরা জানাতে পারো, টোল ফ্রি নাম্বার থাকে। তো আমরা এইসব জিনিসগুলো করতে পারি, এই প্রমোশনাল অ্যাক্টিভিটিসগুলো, প্রমোশনাল ফাংশনসগুলো, বা কিভাবে ইনভেস্ট করলে, কোথায় ইনভেস্ট করলে ভালো হবে, কোথায় তোমার টাকা রাখাটা সেফ, কোনগুলো ফেক কলস নয়, কোনগুলো ব্যাংকিংয়ের কাজ, কোনগুলো ব্যাংকিংয়ের ফাংশন নয়, এগুলো সমস্ত কিছু জানানোর দায়িত্ব হচ্ছে আমাদের ইন্ডিয়াতে, অন্তত আমাদের ইন্ডিয়াতে সেন্ট্রাল ব্যাংকের, মানে প্রত্যেকটা দেশেই তাদের সেন্ট্রাল ব্যাংকের, আমাদের ইন্ডিয়াতে আরবিআই। তাহলে এই হচ্ছে মোটামুটি আরবিআই এর ফাংশন। এরপরে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আরবিআই এর মানিটারি পলিসি। কি ডিসকাস করব? মানিটারি পলিসি। এতক্ষণ তো বললাম যে মানিটারি পলিসিগুলো কি, মানে মানিটারি ফার্স্টেই বলেছিলাম না, মানিটারি অথরিটি হচ্ছে আরবিআই। তো মানিটারি অথরিটি বলতে এটাকে বলা হয় আরবিআই এর ঠিক লিখলাম তো? হ্যাঁ, মানিটারি পলিসি। কি বলা হয়? মানিটারি পলিসি বলা হয়। তো এই মানিটারি পলিসি মানে হচ্ছে যে ওই সেম জিনিস, টাকা কত দিতে হবে ইকোনমিতে, আর ইকোনমি থেকে কত টাকা তুলে নিতে হবে, এই দুটো জিনিসেরই বোঝাটাই হচ্ছে মানিটারি পলিসি। ঠিক আছে, এই দুটো ফাংশন, কিন্তু দুটো ফাংশন বিশাল মারাত্মক জিনিস। দেখে মনে হয় মাত্র দুটো জিনিস, সেটা হচ্ছে টাকা দেওয়া, কখন টাকা দিতে হবে, আর কখন টাকা তুলে নিতে হবে, কিন্তু জিনিসগুলো মারাত্মক। তার কতগুলো টুলস আছে, সেই টুলসগুলো হচ্ছে সিআরআর, এসএলআর, রেপো, রিভার্স রেপো, ঠিক আছে না, এমএসএফ, এলএএফ,
এই সমস্তগুলো নিয়ে আমি নেক্সট ডে শুধু মনিটারি পলিসির উপরে ক্লাস হবে, মনিটারি পলিসি কি ডিটেলসে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো, কারণ এই প্রত্যেকটা এইগুলোর থেকেই কোয়েশ্চেন প্রচুর পরিমাণে আসে ব্যাংকিং সেক্টরে বা অন্য যে কোনো পরীক্ষায় যেখানে ইকোনমিক্স থাকে। ইকোনমিক্সে কিন্তু ইকোনমিক্স সেকশনে ব্যাংকিংয়ের থেকে প্রত্যেকটা এক্সামে দুটো তিনটে কোয়েশ্চেন কিন্তু মাস্ট থাকবেই থাকবে। আরবিআই এর পলিসি বলো, আরবিআই এর ফাংশন বলো, আরবিআই ইটসেলফ, আরবিআই কবে গঠন হয়েছে, এই ধরনের বিভিন্ন রকমের কোয়েশ্চেন থাকে। সিআরআর রেট কত, এখন সিআরআর রেট কত, এসএলআর রেট কত, প্রত্যেকটা জিনিসের উপরে কিন্তু কোয়েশ্চেনগুলো মাস্ট থাকেই। তো এটাকে নিয়ে আমরা নেক্সট পার্টে নেক্সট ভিডিওতে ডিসকাস করব, ঠিক আছে।